আজকে আমরা এমন একটি গল্প উপভোগ করতে যাচ্ছি যেখানে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে চলবে নির্মম যুদ্ধ। এই যুদ্ধের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অস্ত্র যা পুরো মানবজাতিকে ধ্বংস করতে সক্ষম। কি সেই অস্ত্র? আজ আমরা এই গল্পতেই তা জানতে পারব। সাধারণ এই মুভিটি 2023 সালে বহুল আলোচিত সায়েন্স ফিকশন একটি মুভি, যেখানে প্রযুক্তি আর মানবতার দ্বন্দ্বের মধ্যে তুলে ধরা হয়েছে অসাধারণ ইফেক্ট আর খুবই স্পর্শকাতর কিছু দৃশ্য। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের এই সুন্দর গল্পটি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক। মুভিটির গল্প মূলত 2065 সালের ওপর নির্ভর করে লেখা হয়েছে, যেখানে দেখতে পারি ইউএসএ যুদ্ধ চলছে। যদি আমরা তার 10 বছর আগের ঘটনা দেখি তাহলে দেখতে পারি ওই যুগে এমন এক সময় আসে যেখানে এআই, সিভিল লাইন, সাইবর্গ সবাই মিলে একই সাথে বসবাস করতে শুরু করে। ঘটনা এমন পর্যায়ে পৌঁছায় যে মানুষের সব সমস্যা সমাধান করত রোবট। এআই এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে সময় কোনটা মানুষ আর কোনটা রোবট এর মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যেত না। কোনো জায়গাতে তো রোবটদেরকেই বড় বড় স্থান দিয়ে রাখা হতো। এমনকি এআই এতটাই পাওয়ারফুল ছিল যে তারা মানুষের কাজকে সহজ করার পাশাপাশি বাচ্চা পর্যন্ত জন্ম দিতে পারত। এজন্য বিজ্ঞানীরা রোবট সমাজকে ভালোভাবে প্রোটেক্ট করার চিন্তা করে। কিন্তু গল্পের এক টার্নিং পয়েন্ট চলে আসে, যেটা কিনা শুধুমাত্র নিউক্লিয়ার বোমের কারণে। এর কারণে অনেক মানুষের জীবন চলে যায়, আর এরপরই এই ঘটনার সকল দোষী এআই এর উপরে চলে আসে, যার ফলে সেখানকার বিজ্ঞানীরা এআইকে পুরোপুরি ব্যান করে দেয়। এই শহরের লিডার পণ করে নেয় যে সব মানুষ হত্যার সে বদলা নিবে, যার কারণে সে সকল প্রকার রোবটকেই ধ্বংস করার কাজে লেগে পড়ে। এসব রোবট ধ্বংস করার জন্য তারা মহাকাশে নোম্যাড নামের একটি স্টেশন তৈরি করে। কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পারি যে বেশিরভাগ রোবটই তারা ধ্বংস করে ফেলেছে। তবে সমস্যা একটাই, এখনো পর্যন্ত নিউ এশিয়ার দেশগুলো এসব এআই এর সাথে বসবাস করে যাচ্ছে। সেখানে আমরা দেখতে পারি জোশুয়া এবং মায়া দুজনেই একসাথে বসবাস করছে। তাদের প্রথম সন্তান নিয়ে তারা চিন্তায় ছিল। একটু গভীরে গেলেই আমরা দেখতে পারি মায়া শুরু থেকেই এআই দ্বারা বড় হচ্ছে, এজন্য তাকে আমরা মানুষ এবং এআই এর এক মিশ্রণ বলতে পারি। ঠিক এই সময়ে কিছু রোবট একজন আমেরিকান মিলিটারিকে সেখানে ধরে নিয়ে আসে আর উড়াধুরা তাকে পেটাতে থাকে। কিন্তু তার সেখানে আসার কোনো উদ্দেশ্যই আমরা জানতে পারি না। তখন সেখানে রোবটের ক্যাপ্টেন আসে আর সবাইকে বলে আমেরিকান সোলজাররা আমাদের ঠিকানা পেয়ে গেছে, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। সবাই তখন বোটে উঠে যায়, আর সে সময় মায়া বুঝতে পারে জোশুয়া একজন আমেরিকান গোপন এজেন্ট। সে মায়াকে বিয়ে করেছে সকল রোবট নির্মাতাকে হত্যা করার জন্য, কারণ মায়া সেই প্রধান নির্মাতার মেয়ে ছিল। মায়া এই কথা বুঝতে পেরে জোশুয়ার দিকে বন্দুক তাক করে বসে, কিন্তু তাকে প্রচণ্ড ভালোবাসত বলে তাকে হত্যা করতে পারে না। সে রীতিমতো তাকে ছেড়ে সকল রোবটের সাথে নৌকায় গিয়ে বসে। ঠিক সে সময় আমেরিকার বানানো সেই স্টেশনটি তাদেরকে ইন্ডিকেট করে নিউক্লিয়ার বোম্বিং করে। এটাই সেই স্টেশন যে স্টেশনটি দিনের পর দিন রোবট ধ্বংস করে আসছিল। এই নিউক্লিয়ার বোমের কারণে মায়াসহ সকল রোবট ধ্বংস হয়ে যায়, যা দেখে জোশুয়া পুরোপুরি ভেঙে পড়ে। এরপর 5টি বছর পার হয়ে যায়, যেখানে আমরা জোশুয়াকে দেখতে পারি, যে কিনা এখনো পর্যন্ত মায়াকে মিস করে যাচ্ছে। এতদিনে সে আর্মি থেকেও রিজাইন দিয়ে দিয়েছে। এখন সে গ্রাউন্ড জিরো নামক এক জায়গায় ক্লিনারের কাজ করে। জোশুয়া যখনই সময় পেত সে মায়ের ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়ত। এরপর একদিন জার্নাল ড্রিউ আর কর্নেল হারুন তার সাথে দেখা করতে আসে। তারা জোশুয়াকে বলে রোবট নির্মাতা এলফি নামের একটি হাতিয়ার বানিয়েছে, যা অনেক বেশি শক্তিশালী। এই হাতিয়ার কিনা নোম্যাডকেও ধ্বংস করতে পারে, আর যদি এমনটাই হয় তাহলে নিশ্চিত আমেরিকা এই যুদ্ধে হেরে যাবে। যার কারণে তারা জোশুয়াকে আবারও আর্মিতে ফিরতে বলে, কারণ শুধুমাত্র জোশুয়াই এই নির্মাতার ব্যাপারে জানত। কিন্তু জোশুয়া আর্মিতে না ফেরার জন্য তাদেরকে সোজাসুজি বলে দেয়, কারণ নিজের স্ত্রী আর সন্তানকে হারানোর পরে সে আর তার পুরনো জীবনে কিছুতেই ফিরতে চায় না। ঠিক তখনই কর্নেল হারুন জোশুয়াকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় মায়া এখনও পর্যন্ত বেঁচে আছে, কিন্তু সে এখন কোথায় আছে সেটা বোঝার কোনো উপায় ছিল না। কর্নেল তাকে বলে, আমরা আবারও মায়াকে খুঁজে বের করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আর্মিতে ফিরতে হবে। যার কারণে জোশুয়া মায়াকে ফিরে পাওয়ার জন্য এই অফারে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি আমেরিকান আর্মি টিম নিউ এশিয়ার দিকে যাচ্ছিল। রাস্তায় কর্নেল বাকি সবার সাথে একটি প্ল্যান নিয়ে কথা বলছিল। একটু পরেই তারা গন্তব্যে পৌঁছে যায়। তাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য ছিল সেই জায়গাটি খুঁজে বের করা, যেখানে নির্মাতারা রোবট তৈরি করছিল। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা ল্যাবটি কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। জোশুয়া তখন তাদেরকে বলে ল্যাবটি অবশ্যই আন্ডারগ্রাউন্ডে তৈরি করা হয়েছে, যেন কেউ চাইলেই সেই ল্যাবটিকে খুঁজে বের করতে না পারে। মিলিটারির কমান্ডার তখন গ্রামের এক মহিলাকে জিজ্ঞাসা করে ল্যাবে যাওয়ার রাস্তা কোথায়। মহিলাটি কোনোভাবেই তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিল না। ঠিক তখনই তাদের একটি সোলজার মহিলাটির বাচ্চার দিকে বন্দুক তাক করে বসে, আর এই মুহূর্তেই তাদের গতি লক্ষ্য করে মিলিটারিরা বুঝতে পারে ল্যাবটি আসলে কোথায়। তখন তাদের মধ্যে থেকে কিছু সোলজার সে ল্যাবের ভিতর প্রবেশ করে, আর ল্যাবে থাকা সকল মানুষকেই তারা হত্যা করে ফেলে। জোশুয়া তখন সেখানে উপস্থিত হয়ে একটি সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজটি দেখে জোশুয়া প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়, কারণ এই ফুটেজে সে দেখতে পারে তার ভালোবাসার মায়া একটু আগেই সেখানে এসেছিল।
এরপর তারা একটি বড় লকারের কাছে যায়, যে লকটিকে খোলা অনেকটাই অসাধ্য ছিল। ঠিক তখনই সেখানকার লোকাল পুলিশ তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদের উপর হামলা করে বসে। দুদলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। সবাই যখন যুদ্ধ করতে ব্যস্ত, ঠিক তখনই জোশুয়ার লকারটি খুলতে সক্ষম হয় এবং তার ভিতরে গিয়ে সে দেখতে পারে সেখানে বিশেষ কোনো হাতিয়ারই ছিল না। আশ্চর্যজনকভাবে যেখানে বিশাল হাতিয়ার থাকার কথা ছিল সেখানে ছিল একটি ছোট্ট মেয়ে বাচ্চা, যে বাচ্চাটি কিনা একটি সিমিলেন্ট বাচ্চা ছিল। ঠিক তখনই একজন সায়েন্টিস্ট জোশুয়ার কাঁধে গুলি করে বসে, যার কারণে জোশুয়া যথেষ্ট আহত হয়ে যায়। এই ফাঁকে সায়েন্টিস্ট সেই বাচ্চাটিকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। বাচ্চা সিমিলেন্ট প্রথমবারের মতো দুনিয়ার আলো দেখে। তখন পুলিশের হাত থেকে বাঁচতে সকল মিলিটারি সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ একটি সোলজারের পিঠে বোম ফিট করে দেয়, যার কারণে যখনই তারা প্লেনটি টেক অফ করতে যায়, বোম ব্লাস্ট হয়ে প্লেনে থাকা সকল মিলিটারি মারা যায়। তখন জোশুয়া ল্যাব থেকে বেরিয়ে এসে মায়াকে খুঁজতে শুরু করে, কিন্তু গ্রামের মানুষের ভিড়ে মায়াকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই নোম্যাড থেকে মিসাইল পড়তে থাকে, যার ফলে গ্রামের অনেক কিছুই নষ্ট হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পারি জোশুয়া একটি ছোট্ট বোটের ওপর বেহুশ হয়ে পড়ে আছে। এরপর যখন তার জ্ঞান ফেরে, সে দেখতে পারে সেই সিমিলেন্ট বাচ্চা তার পাশে দাঁড়িয়ে আছে। জোশুয়া তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর জোশুয়া তার একজন আহত বন্ধুকে নিয়ে একটি ঘরে প্রবেশ করে। ঠিক তখনই বাচ্চাটি তার পিছু পিছু ঘরের ভিতর চলে আসে। ঘরে ঢুকতেই বাচ্চাটি টিভি দেখতে শুরু করে। জোশুয়া এবার বাচ্চাটির উপর রেগে গিয়ে টিভিটি বন্ধ করে দেয়। বাচ্চাটা তার হাতের ইশারায় দূর থেকেই সেই টিভিটি চালু করে দেয়, যা দেখে জোশুয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর সে কর্নেল হারুনের সাথে ফোনে কথা বলে। সে কর্নেলকে বলে, আমরা যে অস্ত্রটি খুঁজছি সেটা একটা ছোট্ট সিমিলেন্ট বাচ্চা, যে কিনা এখন আমার সাথেই আছে। কর্নেল কথাটি শুনতে পেয়ে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে বলে, কিন্তু জোশুয়া তাকে হত্যা করে না। কিছুক্ষণ পরেই বাচ্চাটি একটি অদ্ভুত চিত্র আঁকে, যেটা দেখে জোশুয়া প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ বাচ্চাটি যে চিত্র এঁকেছিল ঠিক একই চিত্র মায়ের শরীরে আঁকা ছিল। তখন জোশুয়া বাচ্চাটিকে মায়ের ছবি দেখায় আর বলতে থাকে, এই মেয়েটি কোথায় আছে সেটা কি তুমি বলতে পারো? বাচ্চাটি তখন জানায় মায়া দিয়ানদিং নামক একটি জায়গায় আছে। ঠিক তখনই সেখানকার সিমিলেন্ট কিছু পুলিশ রীতিমতো জোশুয়া যে ঘরটিতে আছে সেই ঘরটি ঘিরে ফেলে। জোশুয়া তখন তার আহত বন্ধু আর বাচ্চাটিকে নিয়ে গাড়িতে বসে, কিন্তু এই সময় গাড়ি কোনো ক্রমে স্টার্ট হচ্ছিল না। তখন সিমিলেন্ট পুলিশ তাদের উপর গ্রেনেড ছুড়ে মারে, কিন্তু সেখানে থাকা একটি কুকুর সেই গ্রেনেডটি আবারও পুলিশের কাছে নিয়েই রেখে আসে, যার কারণে গ্রেনেডটি ব্লাস্ট হয়ে অনেকগুলো পুলিশ সেখানে মারা যায়। এই সময়ে বাচ্চাটি তার পাওয়ারের মাধ্যমে গাড়িটি সঙ্গে সঙ্গে চালু করে দেয় আর জোশুয়া সবাইকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু দূর যেতেই সেই গাড়িটি নষ্ট হয়ে যায়, আর এই সময়ে জোশুয়ার বন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জোশুয়া এরপর থেকে সেই বাচ্চাটিকে এলফি নামে ডাকে। তারপর তারা দুজনে লিফট নিয়ে শহরের দিকে চলে যায়। এরপর কর্নেল হারুন খুঁজে খুঁজে সেই পুরনো গাড়ির কাছে পৌঁছে যায়। গাড়ির দরজা খুলতেই সে জোশুয়ার মৃত বন্ধুকে দেখতে পারে। কর্নেল এ সময় মৃত মিলিটারির মস্তিষ্ক ক্লোন করে অন্য একটি রোবটের ব্রেনে স্থাপন করে দেয়, যার কারণে এতক্ষণ ঘটে যাওয়া সকল তথ্যই তার থেকে জানতে পারে। তারা তখন জানতে পারে জোশুয়া বাচ্চাটিকে নিয়ে শহরের দিকে চলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পারি জোশুয়া এবং বাচ্চাটিকে চেকপোস্টের মাধ্যমে আটকিয়ে দেওয়া হয়। সেখানকার গার্ড বাচ্চাটিকে তার মাথার টুপি সরিয়ে ফেলতে বলে। বাচ্চাটি তখন তার শক্তি কাজে লাগিয়ে সেখানকার সবগুলো লাইট বন্ধ করে দেয়। সেই সুযোগে বাচ্চাটি এবং জোশুয়া সেখান থেকে পালাতে শুরু করে। এরপর জোশুয়া সেই বাচ্চাটিকে নিয়ে শহরে পৌঁছে যায়। শহর ঢুকতেই তারা দেখতে পারে চারদিকে শুধু জোশুয়া এবং সেই বাচ্চাটির ওয়ান্টেড হওয়ার খবর প্রচার করা হচ্ছে। বলতে না বলতেই একজন পুলিশ তাদেরকে দেখতে পায় এবং রীতিমতো সে থানায় ইনফর্ম করে। ওদিকে জোশুয়া শহরে গিয়ে তার এক বন্ধুর সাথে দেখা করে, যে কিনা তার সহকারী কমান্ডার ছিল, কিন্তু এখন সে এআই রোবট বানানোর কারখানা চালায়। জোশুয়া তার বন্ধুকে বলে, এই শহরে আমার স্ত্রীর রোবোটিক ভাষণ দেখতে পেয়েছি, আমি চাচ্ছি তুমি তাকে ট্র্যাক করো। আসলেও ঘটনাটি হলো, যখন আমেরিকান মিলিটারি বুঝতে পারে মায়া রোবট নির্মাতার মেয়ে, ঠিক তখন নির্মাতাকে ফাঁসাতে আমেরিকান মিলিটারি জোশুয়াকে আর্মিতে ভর্তি হওয়ার অফার দেয়। এমনকি আর্মিতে ভর্তি হওয়ার সময় কমান্ডার তাকে একটি রিং দেয়, যে রিংটির মধ্যে ট্র্যাকার লাগানো ছিল, আর এইটার অ্যাক্সেস শুধুমাত্র কর্নেলের কাছে ছিল। এই বিষয়টি নিয়ে জোশুয়া কিছুই জানত না। তো যাই হোক, জোশুয়া এবার তার বন্ধুকে এলফির সাথে পরিচয় করিয়ে দেয়। এমনকি সে বলতে থাকে এই বাচ্চা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে দূর থেকে কন্ট্রোল করতে পারে, যেটা শুনে জোশুয়ার বন্ধু প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত সে এমন রোবট কোথাও দেখেনি। ড্রি বলে, যদি আমার কথা সত্যি হয় তাহলে সময়ের সাথে সাথে এই বাচ্চার শক্তি আরও বাড়তে থাকবে, আর ভবিষ্যতে এমন সময় আসবে যে এর শক্তি আটকানোর মতো কোনো শক্তি আর থাকবে না। তারপর ড্রিউয়ের গার্লফ্রেন্ড এলফিকে নিয়ে রুমে চলে যায়। ঠিক তখনই পুলিশ ঘিরে ফেলে ড্রিউয়ের গার্লফ্রেন্ডকে হত্যা করে এলফিকে তাদের সাথে নিয়ে নেয়। পুলিশ যখনই এলফিকে নিতে যায়, ঠিক তখনই জোশুয়া সেখানে উপস্থিত হয়ে পুলিশদেরকে গুলি করে হত্যা করে ফেলে। একটু পরেই সেখানে অনেকগুলো পুলিশ চলে আসে, কিন্তু এর আগেই দুই বন্ধু এলফিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন কর্নেল সেখানে চলে আসে। বিল্ডিংয়ে প্রবেশ করে ড্রিউয়ের গার্লফ্রেন্ডের মৃত বডি ছাড়া আর কাউকে দেখতে পায় না।
কর্নেল হারুন তখন তার মাথা কেটে নিয়ে যায়। তারপর তারা রিংয়ের মাধ্যমে জোশুয়ার লোকেশন ট্র্যাক করে তাদের পুরনো বাড়িতে পৌঁছায়। তবে এবার সেখানে গিয়ে তারা কাউকেই খুঁজে পায় না, শুধুমাত্র মায়ের রিংটি সেখানে পড়ে থাকতে দেখে। হঠাৎ সেখানে এলফিকে নিতে তার লোকজন সেখানে চলে আসে। তারা সেখানে আসতেই ড্রিউর উপর হামলা করে বসে। এতে ড্রিউ মারাত্মকভাবে আহত হয়। মৃত্যুর ঠিক আগের মুহূর্তেই ড্রিউ জোশুয়াকে একটা সত্য ঘটনা বলে যায়। কথাটি হলো রোবট নির্মাতা আর কেউই না, মায়া নিজেই। যে কথাটি শোনার পরে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। তো যাই হোক, ড্রিউ জোশুয়াকে আরও বলে, মায়াকে হত্যা করার জন্যই তোমাকে মিলিটারিতে নিয়ে আসা হয়েছে। এজন্যই 5 বছর আগে তোমাদের উপর হামলা করা হয়েছিল। তুমি মায়াকে প্রচণ্ড ভালোবাসো, তাই তোমাকে কিছুই জানানো হয়নি। এই কথাগুলো শুনে জোশুয়া যেন আকাশ থেকে পড়ে। সে তাড়াহুড়ার সাথে এলফিকে নিয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত মিলিটারিরা তাকে বেহুশ করে তাদের সাথে নিয়ে যায়। জোশুয়া তখন বেহুশ অবস্থাতেই স্বপ্ন দেখতে থাকে। সে দেখে মায়া তখন তার বাবার সাথে রোবট বানানো নিয়ে ব্যস্ত ছিল এবং এআই সম্পর্কে সকল তথ্যই মায়াকে তার বাবা শিখাচ্ছিল। কিন্তু যখন ইউএস যুদ্ধ শুরু হয় তখন মায়াকে সেখান থেকে পালাতে হয়। এরপর থেকেই সিমিলেন্টরাই মায়াকে বড় করে তোলে। মায়াকে তারা এতটাই যত্ন করে বড় করে যে মানুষও এত যত্ন পায় না। ঠিক পরের দিন জোশুয়ার জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে একটি খাঁচায় বন্দী অবস্থায় দেখতে পায়। তখন হারুন তাকে সব সত্যি বলে দেয়। সে বলে 2055 সালে যে নিউক্লিয়ার হামলা হয়েছিল তার পেছনে এআইয়ের কোনো হাতই ছিল না, যেটা মূলত মানুষের একটা ভুল ধারণা ছিল। কিন্তু আমেরিকা মিলিটারিরা পুরো দোষ এআইয়ের উপর চাপিয়ে দেয়। আমরা মানুষের শত্রু না, যুদ্ধ শেষে আমরা আবারও একসাথে বসবাস করব। ঠিক তখনই বাইরে থেকে একটি চিৎকারের শব্দ শোনা যায়। হারুন বাইরে তাকিয়ে দেখে এআই ধ্বংস করা স্টেশনটি তাদের মেইন বেজে হামলা করে বসেছে। তখন সুযোগ পেতেই এলফি জোশুয়াকে খাঁচা থেকে বের করে দেয়। তারপর নিজের যান বাঁচাতে জোশুয়া পানিতে লাফ দেয়। মিলিটারি তখন তার দিকে গুলি ছুটতে থাকে। তারা ভাবে জোশুয়া অলরেডি মারা গেছে, কিন্তু জোশুয়া তখনও পর্যন্ত বোটের নিচেই লুকিয়েছিল। এরপর হারুন এলফিকে নিয়ে সেফ সিটির দিকে যেতে থাকে। শহরে পৌঁছানোর পরে সে লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতে থাকে। জোশুয়া দেখে মানুষ আর রোবট সেখানে সুন্দরভাবে বসবাস করছিল। কিছু রোবট এতটাই দায়িত্ববান ছিল যে তারা মানুষের ছোট বাচ্চাগুলোকে পড়াশোনা করাচ্ছিল। সন্ধ্যা হতে হতেই রোবটগুলো চার্জ হওয়ার জন্য নিজের ঘরে চলে যায়। ঠিক তখনই জোশুয়া হারুনের সুইচ বন্ধ করে দেয় আর সেখান থেকে পালাতে এলফিকে নিয়ে বোটে উঠে বসে। হঠাৎ তখন সেখানে অ্যালার্ম বেজে ওঠে। খবর পাওয়া যায় আমেরিকান সেনারা তাদের বড় বড় ট্যাঙ্ক নিয়ে সেখানে হামলা করতে এসেছে। তারা পুরো গ্রামকে টার্গেট বানিয়ে বোম ছুটতে থাকে। গ্রামবাসীর কষ্ট দেখে এলফি বোট থেকে নেমে তাদের সাহায্য করতে শুরু করে। আর এই সময়ে আমেরিকান সোলজারদের সাথে সিমিলেন্টের প্রচণ্ড পরিমাণে যুদ্ধ শুরু হয়ে যায়, যে যুদ্ধের মধ্যে দিয়ে দুদিক থেকেই মানুষ মরতে থাকে। ঠিক তখনই অদ্ভুত দেখতে একটা রোবট সিমিলেন্টদের দিকে দৌড়ে আসে। তার সাথে বোম ফিট করা ছিল বলে সিমিলেন্টদের উপরে এসে সে বিস্ফোরিত হয়, যার কারণে অনেকগুলো সিমিলেন্ট সেখানেই মারা যায়। তারপর আরও একটা রোবট সিমিলেন্টদের দিকেই আসতে থাকে। ঠিক তখনই এলফি তার শক্তি দিয়ে সেই রোবটকে কবজা করে বসে, কিন্তু আমেরিকান সৈনিক এলফিকে গুলি করে দেয়। তখন সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। ওদিকে রোবট বোমাটি আবারও অ্যাক্টিভ হয়ে যায়। জোশুয়া তখন এলফিকে বাঁচাতে তাকে নিয়ে পালাতে থাকে। এলফিকে এবার ঠিক করতে তার নির্মাতার কাছে নিয়ে যেতে হবে। হারুন এবার এলফিকে ঠিক করার জন্য তাদের নির্মাতার কাছে পাঠাতে রাজি হয়। এবার কথায় কথায় হারুন বলেই ফেলে এলফিকে বানানোর সময় তার ইউটেরাসকে স্ক্যান করা হয়েছিল, যা থেকে বোঝা যায় এলফি হচ্ছে মায়া আর জোশুয়ার সেই মৃত বাচ্চাটির কপি। তখন কিছু মঙ্ক অর্থাৎ সিমিলেন্ট পুরোহিত এলফিকে নিয়ে একটি মন্দিরে প্রবেশ করে। একটু পরেই একজন মঙ্ক বাইরে এসে জোশুয়াকে একটা কথা বলতে চায়, যে কথাটি এলফি জোশুয়াকে বলতে বলেছিল। মঙ্ক বলে দিয়ানদিংয়ের মানে হচ্ছে স্বর্গ। ওদিকে মন্দিরের ভেতরে এলফি পুরোপুরি সুস্থ হয়ে যায়। মঙ্ক জোশুয়াকে বলে মায়া 5 বছর আগেই মারা গিয়েছে। তারপর হারুন তাকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসে। মায়া মূলত এখন মেশিনের সাহায্যে বেঁচে আছে। মায়ার এমন অবস্থা দেখে জোশুয়া কান্নায় ভেঙে পড়ে। সে নিজের ভুল খুব ভালোভাবেই বুঝতে পারে, আর এই সব কিছুর জন্য জোশুয়া মায়ের কাছে বারবার ক্ষমা চেতে থাকে। আর এর কিছুক্ষণ পরেই সে মেশিনটি বন্ধ করে দিয়ে মায়াকে চিরতরে বিদায় জানায়। সে সময় আমেরিকান সেনা সেখানে এসেই সবাইকে মারতে শুরু করে। কর্নেল হারুন জোশুয়ার দিকে বন্দুক তাক করে এলফিকে ফিরিয়ে দিতে বলে। হারুন তখন মায়ের কনসিয়াসনেসকে একটা চিপের মধ্যে নিয়ে নেয়। জোশুয়া তখন পিছন থেকে তাকে গুলি করে দেয়। কর্নেল সহ 2 সেনা সেখানে মারা যায়। তারপরে জোশুয়া ওই চিপ আর এলফিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আমেরিকান সোলজাররা তাদেরকে আবারও বন্দি করে সাথে নিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পারি এলফি লস অ্যাঞ্জেলসের আর্মি ক্যাম্পে বন্দি অবস্থায় আছে, কিন্তু এখনও পর্যন্ত এলফির কাছ থেকে তারা কোনো তথ্যই বের করতে পারেনি, যার কারণে তাদের কমান্ডার জোশুয়াকে একটা বন্দুক দিয়ে এলফিকে মেরে ফেলতে বলে। তারপর জোশুয়া অস্ত্রটি নিয়ে এলফির কাছে চলে যায়। এ সময় জোশুয়া এলফিকে কানে কানে কি যেন ফিসফিস করে বলতে থাকে, আর এরপরই তাকে গুলি করে দেয়। বন্ধুরা, তাহলে গল্পটি কি এখানেই শেষ? মারা গেল কি সেই এলফি, নাকি পরবর্তীতে সে বেঁচে ফিরতে পারবে? এটা জানতে পারবো আমরা ভিডিওর পরবর্তী অংশে।
গুলি চালাতেই সবাই কনফার্ম হয় এলফি মারা গেছে। তারপর ক্যাপ্টেন এলফির শরীরকে পুরোপুরি জ্বালিয়ে দিতে বলে, যার কারণে জোশুয়া তাদের সাথে রওনা হয়। রাস্তার মাঝখানেই সবাইকে অবাক করে দিয়ে এলফি জেগে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এলফি এখনও পর্যন্ত বেঁচে আছে। এলফি জেগে উঠেই তার শক্তি দ্বারা সব গাড়িকে উল্টে দেয়, যার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে যায়। তারপর এলফি এবং জোশুয়া সেখান থেকে পালিয়ে যায়। সেখানে গিয়ে এলফি তার শক্তি দ্বারা পুরো বোর্ডিং মেশিনটি হ্যাক করে নেয়, যার ফলে তারা এগিয়ে যাওয়ার পারমিশন পেয়ে যায়। তারপরেই তারা প্লেনটি নিয়ে নোম্যাডের দিকে যেতে থাকে, কারণ তাদের উদ্দেশ্য ছিল নোম্যাডকে ধ্বংস করা, আর নোম্যাডকে ধ্বংস করলেই হাজার হাজার সিমিলিয়ানকে বেঁচে রাখা সম্ভব। জার্নাল এন্ড্রিউ তখন প্লেনটিকে ফিরিয়ে আনতে বলে, কিন্তু এলফি তার পাওয়ারকে কাজে লাগিয়ে প্লেনকে নোম্যাডের দিকে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সকল সিভিলিয়ান প্লেন থেকে নেমে যায়। তখন সেখানে থাকা গার্ড তাদেরকে আটকানোর চেষ্টা করে। জোশুয়া তখন তাদের আকাশ থেকে নিচে ফেলে দেয়। তখন এন্ড্রিউ রোবট এরিয়াতে আবারও বোম ফালানোর জন্য নোম্যাডকে প্রস্তুত করতে থাকে। ঠিক তখনই জোশুয়া এলফিকে মায়ার চিপটি দিয়ে দেয়। এলফি মায়ার চিপ নিয়ে কন্ট্রোল রুমে চলে যায়, আর তার পাওয়ার দিয়ে সকল মিসাইলকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। জোশুয়া তখন নোম্যাডকে ধ্বংস করতে তার ভেতরে বোম সেট করে দেয়, যেটা কিনা 10 মিনিটের মধ্যেই বিস্ফোরিত হবে। তখন এলফি ফিরে আসার সময় ভুল করে অন্য একটি রুমে চলে যায়। সেখানে সে মায়ের মৃতদেহ দেখতে পারে। তারপর মায়ের চিপটি সেখানে ফিট করে দেয়। সে খুব ভালো করেই জানতো আসল মায়াকে তো আর খুঁজে পাওয়া সম্ভব না, কিন্তু তার সিমিলেন্টকেও যদি সে বাঁচিয়ে নিতে পারে তাহলে হয়তো তার ফিলটা মায়ের মধ্যেই পাবে। তো এরপর এলফি দৌড়ে জোশুয়ার কাছে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে অক্সিজেনের অভাবে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে, যার ফলে এলফি তাকে অক্সিজেনযুক্ত রুমে নিয়ে যায়। তারপর সেখান থেকে চলে যেতে সে ইমার্জেন্সি ক্যাপসুল রেডি করে। হঠাৎ করেই কিছু মিসাইল নিচের দিকে পড়ে যায়, যার ফলে অনেকগুলো রোবট ধ্বংস হয়ে যায়। এদিক থেকে ক্যাপ্টেন জোশুয়া এবং এলফিকে আটকাতে অনেক চেষ্টা করতে থাকে এবং অক্টোপাসের মতো অদ্ভুত দেখতে একটা রোবটকে অ্যাক্টিভ করে দেয়, যা কিনা এলফিকে রীতিমতো আক্রমণ করে বসে। তারপর এলফি তার পাওয়ার কাজে লাগিয়ে সেই রোবটকে শাটডাউন করে দেয়। কিন্তু যে রুমে এলফি ছিল তার দরজা বন্ধ হয়ে যায়, যেটা খোলার জন্য জোশুয়া সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, কিন্তু সে দরজা খুলতেই পারে না। ওদিকে জোশুয়া যে টাইম বোম সেট করেছিল সেটা রীতিমতো ফেটে যায়, যার ফলে বড় একটি বিস্ফোরণ হয়ে নোম্যাডের অনেক অংশই ভেঙে পড়ে। সাথে সাথে পুরো নোম্যাডটি ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এমনকি যে 3টি মিসাইল মাটির দিকে এসেছিল সেগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এরপর জোশুয়া ইমার্জেন্সি বোট রিলিজ করে দেয় যেন এলফি বেঁচে ফিরতে পারে। কিন্তু এলফি জোশুয়ার জন্য অনেক কান্না করতে থাকে। সে চাচ্ছিল সে জোশুয়াকে নিয়েই পৃথিবীতে ফিরবে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ইমার্জেন্সি বোট রিলিজ করার পরে জোশুয়া সেখানে মায়ের সিমিলেন্ট দেখতে পায়, যার মাঝে এলফি একটু আগেই মায়ের চিপ সেট করেছিল। এরপর মায়া এবং জোশুয়া একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু শেষ পর্যন্ত তারা এক জায়গায় হতে পারলেও এই সুখটা বেশিক্ষণের জন্য ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই বিশাল একটি বিস্ফোরণের মাধ্যমে নোম্যাড ধ্বংস হয়ে যায়, সাথে তারা দুজনও মৃত্যুর কোলে ঢলে পড়ে। অন্যদিকে এলফি যে ক্যাপসুলের ভিতর ছিল তা সুরক্ষিতভাবে মাটিতে ল্যান্ড করে। এলফি দেখতে পারে সকল সিমিলেন্ট সেখানে বিজয়ের উৎসবে মেতে আছে, কারণ ওরা সবাই তখন স্বাধীনভাবে বাঁচতে পারবে। আর এই আনন্দ এলফিকে স্পর্শ করলেও সে জোশুয়াকে প্রচণ্ড পরিমাণে মিস করতে থাকে, কারণ সে জানতো যে জোশুয়া সবাইকে আজ স্বাধীনতা এনে দিয়েছে, সে জোশুয়াকে সে কোনোদিনই আর ফিরে পাবে না। একই সাথে কাছের মানুষকে হারানোর কষ্ট এবং বিজয়ের উৎসব, এই দুই অনুভূতির মধ্যে দিয়েই আজকের গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি আসলে অনেক হৃদয়স্পর্শী একটা গল্প ছিল, যে গল্পটি আমার হৃদয়কেও অনেক স্পর্শ করে গেছে। তোমাদেরও যদি তাই হয়ে থাকে তাহলে কমেন্টস করতে একটু ভুলবে না। আর এমন সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।